বৈযুক্তিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম খালেদ হোসাইনের উপন্যাস আ থাউজেন্ড স্প্লেন্ডিড সানস। উপন্যাসটির আজ ১৫তম পর্ব। লায়লা। তারেক বলল হোটেলের বারান্দায় তার ফোনটা যে লোকটা নিয়ে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল সেই লোকটা ছিল তার এক চাচাতো ভাই। সেই লোকটাকে জনগণের সামনে সুন্দর সুন্দর পাখির ছবি আঁকার কারণে পেটানো হয়েছিল। তার সমস্ত চিত্রকলা নষ্ট করা হয়েছিল, তারেক বলল। লায়লা তারেকের মুখোমুখি হয়ে দেয়ালের দিকে পিঠ দিয়ে বসেছিল। তারেক তার ভালো পা ভাঁজ করে বসেছে। লায়লার আরেকবার ইচ্ছে করছিল তারেককে ছুঁয়ে দেখতে, যেভাবে বেশ কিছুক্ষণ আগে সে ছুটে গিয়ে তারেকের বুকের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ওই সময় কথাটা চিন্তা করে তার এখন একটু অস্বস্তি লাগছে। তারেকের গলা শক্ত করে ধরে বেশ কিছুক্ষণ কাঁদল। সে হয়তো খুব বেশি আবেগে বাড়াবাড়ি করেছিল, কিন্তু এছাড়া তার আর করার কিছু ছিল না। এখন আবার ইচ্ছে করছে তারেককে ছুঁয়ে দেখতে। তারেক এখানে আছে, এটা কোনো স্বপ্ন না, সত্যি। এটা সে আবার প্রমাণ করে দেখতে চায়। হ্যাঁ, সে নানা রঙের পাখির ছবি এঁকেছিল, তারেক আবার বলল। তালেবানরা যখন আমার বন্ধুকে পাখির ছবি আঁকা অবস্থায় দেখল আর দেখল পাখিটার দুটো পাই খালি, তখন তারা আমার বন্ধুকে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিল। তারপর বলল, তোমার দুটো সুযোগ আছে, হয় পাখির ছবি নষ্ট করে ফেলবে, নয়তো পাখিগুলোকে আরো ভদ্রভাবে এঁকে ফেলো। আমার বন্ধু তখন ব্রাশ নিয়ে পাখিগুলোর পায়ে পাজামা পরিয়ে দিল। এখন তুমি দেখবে পাখিগুলো হয়ে গেছে ইসলামিক পাখি, তারেক বলল। তারেক বেশ জোরে হেসে উঠল, কিন্তু অনেক চেষ্টা করে নিজের দাঁত বের করে হাসিটা থামিয়ে দিল। কারণ সে কিছুতেই তার নিচের পাটির পড়ে যাওয়া দাঁতগুলো দেখাতে চাচ্ছিল না। লায়লা মনে মনে ভাবছিল, মুখটা যদি ধুয়ে আসা যেত, কমপক্ষে চুলগুলো যদি আঁচড়ে আসা যেত, তাহলে খুব ভালো হতো। কিন্তু শেষ হাসিটা আমার বন্ধুই হেসেছিল, তারেক বলল। কারণ সে পাখির পায়ে যে পাজামাটা এঁকেছিল সেটা সে জল রঙে এঁকেছিল। ফলে তালেবানরা চলে যাওয়ার পর সে ওই পাজামা পরিষ্কার করে ফেলল। কথা শেষ করে তারেক হাসতে লাগল। লায়লা লক্ষ্য করে তারেকের কয়েকটা দাঁত নেই। তারেক মাথা নাড়ছিল। লায়লা আরও লক্ষ্য করল তারেকের কথাবার্তায় বেশ পরিবর্তন হয়েছে। তার দৃষ্টি, কথাবার্তা, পোশাক সবকিছুতেই বেশ একটা পরিপক্ক ভাব এসেছে। আর সেটা আসবেই বা না কেন? তারেক এখন ২৫ বছরের যুবক। তার নরমচরণ, কথাবার্তা সবকিছুর মধ্যে দারুণ একটা ব্যক্তিত্ব ফুটে উঠছে। লম্বা দাড়ি, হালকা পাতলা কিন্তু দৃঢ় শরীরের গঠন, হাতের পেশিগুলো কর্মঠ মানুষের মতো মজবুত। লায়লা আরও লক্ষ্য করে তারেকের মাথার চুল বেশ পাতলা হয়ে গেছে। লায়লা তারেকের মা আর বাবার কথা ভাবছিল। কিছু আগে যখন তারেকের সাথে লায়লার দেখা হলো, তখন সে তারেকের বুকের ওপর কাঁদতে কাঁদতে সে তারেক আর তার মাকে নিয়ে যে সমস্ত কথা শুনেছিল আর যা যা ভেবেছিল সব কিছু খুলে বলল। তারেক শুধু মাথা নাড়ছিল। লায়লা এখন তারেকের মা বাবার কথা জিজ্ঞেস করলে তারেক মাথা নিচু করে চুপ থাকল। তারপর বলল তারা চলে গেছে। আমি খুবই দুঃখিত, লায়লা বলল। আচ্ছা ঠিক আছে। তারেক কথা শেষ করে একটা কাগজের ব্যাগ বের করল। সেটার মধ্যে দুধের পনির ছিল। কাগজের থলেটা লায়লার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা এলিওনার কাছ থেকে তোমার জন্য উপহার। লায়লা থলেটা হাতে নিয়ে বলে, এলিওনা খুব সুন্দর নাম। এরপর লায়লা গলাটা কাঁপিয়ে বলল, এটা কি তোমার স্ত্রীর নাম? না, এটা আমার গৃহপালিত ছাগলের নাম। আমি একটা ছাগল পুষছি। তারেক হাসতে লাগলো। তারেক ভাবছিল এলিওনা নামটা বললে লায়লার অনেক পুরনো স্মৃতি হয়তো মনে পড়ে যাবে। তাই সে অপেক্ষা করছিল। নামটা শুনে লায়লার মনে পড়ে গেল সে আর তারেক একবার সিনেমায় সোভিয়েত মুভি দেখতে গিয়েছিল। সেখানে ক্যাপ্টেনের মেয়ের নাম ছিল এলিওনা। সে প্রথম দেখাতেই একজন যুবকের প্রেমে পড়ে গিয়েছিল। এলিওনাকে আমি সবসময় মাটিতে একটা খুঁটি পুঁতে সেটার সাথে বেঁধে রাখি। একটা বেড়ার ঘর বানিয়েছি, ওটার মধ্যে সে থাকে। সেখানেই তাকে নেকড়ের ভয়ে রাখতে হয়। আমি একটা পাহাড়ের পাদদেশে থাকি। সেখানে কয়েক মাইল জুড়ে পাইন গাছের জঙ্গল আছে। সেখানে নেকড়ে আছে, তারেক বলে। লালা জিজ্ঞেস করল কোন পাহাড়ের পাদদেশে। পীর পাঞ্জাল, পাকিস্তান। আমি যেখানটায় থাকি সে জায়গার নাম হলো মুররি। ইসলামাবাদ থেকে ১ ঘন্টার রাস্তা। জায়গাটা পাহাড়ি এলাকা আর খুব সবুজ। সমুদ্র লেভেল থেকে বেশ উঁচুতে, ফলে গ্রীষ্মকালেও অনেক ঠান্ডা থাকে। পর্যটকদের জন্য খুব আদর্শ জায়গা, তারেক বলল।
ব্রিটিশরা পাহাড়ি এই জায়গাটায় সবসময় ঠান্ডা থাকার দরুন তাদের সামরিক হেডকোয়ার্টার্স বানিয়েছিল। এখানে টিনের চালা দিয়ে বেশ কিছু কটেজ আছে। শহরটা খুব ছোট, কিন্তু দারুণ সুন্দর। ছোট ছোট রাস্তাঘাট, একটা পোস্ট অফিস আছে, ছোট বাজার আছে, কিছু রেস্টুরেন্ট আছে। জায়গাটা খুব সুন্দর। এখানে জীবন খুব সহজ আর স্বাভাবিক। আমি এখানেই থাকতে পছন্দ করি। তারেক তার কথা শেষ করল। তোমার ছাগল ইলিওনার সাথে ঠিক না? লায়লা একটা স্বাভাবিক ঠাট্টা হিসেবে কথাটা বলল, কিন্তু তারেককে বেশ গম্ভীর মনে হলো। তোমার বাবা মার কথা শুনলাম, আমি সত্যিই দুঃখিত, তারেক বলল। তুমি তাদের কথা কোথায় শুনলে? লায়লা জিজ্ঞেস করে। আমি যখন এখানে আসলাম, তখন কিছু প্রতিবেশীর সাথে কথা বলেছি। আমি কাউকে চিনতে পারছিলাম না, মানে আগে যেমন দেখেছিলাম, তারেক বলল। তারা সবাই চলে গেছে, চেনার মতো আর কেউ নেই। আমি কাবুলকে কিছুতেই চিনতে পারছিলাম না। আমিও পারি না। সেদিন তারেক চলে যাওয়ার পর রাতে খাবার শেষে জালমাই বলল, মামির একজন নতুন বন্ধু আছে, একজন পুরুষ মানুষ। রাশেদ মুখ তুলে তাকালো। ও, তাহলে এই অবস্থা? তারেক লায়লার কাছে সিগারেট খাওয়ার অনুমতি নিয়ে সিগারেট ধরালো। একটা পিরিচে সিগারেটের ছাই ফেলল। তারেক বলল যে তারা কাবুল থেকে চলে যাওয়ার পর পেশোয়ারের নাসিরবাগ শরণার্থী শিবিরে দীর্ঘদিন ছিল। তারা যখন সেখানে পৌঁছায়, তখন এর মধ্যেই ৬০,০০০ আফগান শরণার্থী সেখানে আশ্রয় নিয়েছিল। এই শরণার্থী শিবিরটা অন্যান্য শিবিরের চেয়ে খারাপ ছিল না, বরং ভালোই ছিল। তুমি তো জানোই লায়লা, সোভিয়েতের সাথে যুদ্ধ শেষ হওয়ার পর পশ্চিমারা এখানে ঢুকে পড়তে থাকলো। নাসিরবাগের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। এদের নিজস্ব তাঁবু আছে, পয় নিষ্কাশনের ব্যবস্থা আছে। কিন্তু আমরা যখন সেখানে পৌঁছেছিলাম, তখন আমাদেরকে কয়েকটা খুঁটি আর কাপড় দিয়ে বলেছিল তাঁবু বানিয়ে থাকা শুরু করো, তারেক বলল। সে একটু থেমে আবার কথা বলা শুরু করে, যেন পেছনের কথাগুলো মনে করার চেষ্টা করছিল। নাসিরবাগে সবকিছুই ছিল বাদামি, বাদামি তাঁবু, বাদামি রঙের লোকজন, বাদামি রঙের কুকুর। সেখানে পাতা ছাড়া একটা গাছ ছিল। আমি প্রায়ই ওটার ওপর উঠে পুরো শরণার্থী শিবিরটাকে দেখতাম। দেখতাম বাচ্চারা পানি বহন করে নিয়ে যাচ্ছে, কেউ কেউ আগুন জ্বালাচ্ছে, কারো কারো হাতে খেলনার AK-47। পুরো শরণার্থী শিবিরে যখন বাতাস বইত, তখন পতপত করে তাঁবুর কাপড়গুলো উঠতে থাকত। বাচ্চা ছেলেরা কোনো কোনো মাটির টিলা থেকে ঘুরে ওড়াত। এখানে ডায়রিয়া, টিবি আর ক্ষুধায় অনেক বাচ্চা মারা গিয়েছিল। বিশেষ করে ডায়রিয়ায় মারা গিয়েছিল সবচেয়ে বেশি। আমি অনেক বাচ্চাকে কবর দিতে দেখেছি। একজন মানুষের জন্য এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু দেখার নেই। তারেক কথা শেষ করে তার পাটা আবার ভাঁজ করে রাখল। কিছুক্ষণ থামে। আমার বাবা প্রথম শীতেই মারা গেলেন, সহ্য করতে পারলেন না। ঘুমের মধ্যেই চুপচাপ মরে গেলেন। ওই শীতেই মায়ের নিউমোনিয়া হলো। ওই শিবিরে একজন ডাক্তার ছিল, তিনি রাতে অন্য কোথাও গিয়েছিলেন। মা সারা রাত কষ্ট করল। ওই ডাক্তারের জন্যই মা সেই যাত্রায় বেঁচে গেলেন। ডাক্তার খুব ভালো মানুষ, তিনি খুব যত্ন করে মার সেবা করলেন। মা সেই শীতে বেঁচে গেলেন। আমি ১২ কি ১৩ বছরের একটা ছেলের কাছ থেকে কম্বল কিনেছিলাম, সেটা মাকে দিলাম। তারেক আরও বলল যে সেই শীতের পরই তারা পেশোয়ারে একটা ঘর ভাড়া করে চলে গেল, কারণ পরবর্তী শীত সেখানে আর তাদের থাকার কোনো ইচ্ছে ছিল না। তারেক বলল যে শিবিরে প্রায় সময়ই একটার পর একটা ট্রাক আসত, তরুণ আর শক্ত পুরুষদের কাজের জন্য নিয়ে যেত। কিন্তু তারেক তার পায়ের কারণে এই ধরনের কাজ পেত না। ১৯৯৩-এর শেষের দিকে একদিন সে এক দোকানির সাথে সাক্ষাৎ করে। সে আমাকে কিছু চামড়ার কোট লাহোরে নিয়ে যাওয়ার জন্য বলল, বিনিময়ে আমাকে টাকা দেবে। আমি রাজি হয়ে গেলাম। যথেষ্ট টাকা ছিল না, কিন্তু ২ মাসের ঘর ভাড়ার জন্য যথেষ্ট ছিল। তারেক বলল যে দোকানি তাকে একটা বাসের টিকিট ধরিয়ে লাহোর স্টেশনে কোথায় মালগুলো পৌঁছে দিতে হবে সেটার ঠিকানা দিয়ে দিল। আমি আগে থেকেই জায়গাটা চিনতাম। হ্যাঁ, আমি চিনতাম, তারেক বলল। কাজটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু বিনিময়ে বেশ ভালো টাকা পয়সা পাওয়া যেত। শীতটা পার করে দেওয়ার মতো যথেষ্ট ছিল। তুমি কতবার সেখানে গিয়েছিলে? খুব বেশি না, এই কয়েকবার। তারেক কথা শেষ করে উচ্চস্বরে হাসতে থাকে। লায়লা লক্ষ্য করল তারেক সেই আগের মতোই হাসছে। সে খুঁড়িয়ে হেঁটেছিল, জালমাই বলল। আমি যাকে ভাবছি সেই কি এসেছিল? রাশেদ জিজ্ঞেস করে। সে শুধু দেখা করতে এসেছিল, মরিয়ম বলল। তুমি চুপ করো, একদম চুপ। তারেক আঙুল উঁচিয়ে মরিয়মকে থামালো। তারপর আবার লায়লার দিকে ঘুরে তাকিয়ে বলল, ও, তাহলে তুমি মনে করো?
লাইলি আর মজনু আবার পুরনো দিনের মতো একত্র হবে, আবার তাদের মিলন হবে। তারেকের চেহারাটা শক্ত হয়ে গেল। তুমি তাকে ভেতরে ঢুকতে দিয়েছিলে? আমার ঘরের ভেতর ঢুকতে দিয়েছিলে? সে এই ঘরে আমার ছেলের সাথে ছিল? আপনি আমার সাথে প্রতারণা করেছেন। আপনি আমাকে মিথ্যে বলেছেন। আপনি মিথ্যে বলে ওকে আমার কাছ থেকে দূরে রেখেছেন। আপনি ভেবেছিলেন সত্যি বললে আমি চলে যাব। লায়লা বেশ দৃঢ় কণ্ঠে বলে। তুই আমার সাথে মিথ্যা বলিস নাই? রাশেদ চিৎকার করে উঠল। তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? আমি কিছু বুঝতে পারিনি? তোর ওই হারামিটার বিষয়ে আমি কিছু জানি না? তুই মনে করেছিস আমি ভাববো সেটা আমার মেয়ে? আমাকে এত বোকা ভাবিস না, বেশ্যা মাগী কোথাকার। তারেক কথা বলতে বলতে যখন থেমে যাচ্ছিল, তখনই লায়লা ভয় পাচ্ছিল এই ভেবে যে হয়তো তারেক এখনই চলে যাবে। তাই লায়লা তাকে নানা রকম প্রশ্ন করছিল। লায়লা আরও অনেক কিছু জানতে চাচ্ছিল তারেকের বিষয়ে। তারেক বেশ কিছু সময় কারাগারে ছিল। কারাগারে থাকার বিষয়ে সে তেমন বিস্তারিত কিছু লায়লাকে বলেনি। শুধু বলেছে কারাগারে থাকার সময় সে উর্দু শিখেছিল। তারেক আরও বলল যে যখন তাকে গ্রেফতার করা হলো, তখন তার মা বেশ কয়েকবার তাকে দেখতে এসেছিল। মা আমাকে 3 বার দেখতে এসেছিলেন, কিন্তু আমি তাকে কখনো দেখতে যেতে পারিনি, তারেক বলল। সে আরও বলে যে মাকে সে অনেকবার চিঠি লিখেছিল। তার ধারণা মা চিঠিগুলো পেয়েছিল। আমি তোমাকেও চিঠি লিখেছিলাম। আমাকে লিখেছিলে? হ্যাঁ, অনেক। তোমার বন্ধু জালালউদ্দিন রুমি যদি সেগুলো দেখত, তাহলে সেও ঈর্ষা করত। তারেক হাসতে থাকল। উপরের তলায় জালমাই তখন চিৎকার করে কান্নাকাটি করছিল। ও, তাহলে সেই পুরাতন দিনের মতো তোমরা দুজন না? আমি তো সন্দেহ করছি তুমি তোমার চেহারা তাকে দেখিয়েছিলে, রাশেদ ক্রুদ্ধ কণ্ঠে বলল। মা দেখিয়েছিল। মা তুমি দেখিয়েছ, আমি দেখেছি, জালমাই বলতে থাকল। তোমার ছেলেটা মনে হয় আমাকে পছন্দ করছে না। লায়লা যখন জালমাইকে শান্ত করে নিচে নেমে আসলো, তখন তারেক বলল, আমি দুঃখিত, কিছু মনে করো না, ও ছোট ছেলে তো। নায়না বলে। সে দ্রুত প্রসঙ্গ পাল্টাতে চেষ্টা করল, কারণ তার একটা ছেলে আছে যে তার বাবাকে ভালোবাসে, আর অনাহুত এই মেহমানকে সে পছন্দ করছে না। ব্যাপারটা ভাবতে লায়লার বেশ লজ্জা লাগছিল। আমি তোমাকে ভলিউম ভলিউম চিঠি লিখেছিলাম, তারেক বলল। তুমি কতদিন মুররিতে ছিলে? 1 বছরের কিছু কম, তারেক বলে। সে আরও বলল যে জেলখানায় একজন বয়স্ক লোকের সাথে তার বন্ধুত্ব হয়েছিল। লোকটা ছিল পাকিস্তানি প্রাক্তন হকি খেলোয়াড়। সে বেশ কয়েকবার কারাগারে ঢুকেছে, আবার বের হয়েছে। অনেক চতুর ছিল লোকটা। তারেকের মার বিষয়ে খোঁজখবর এই লোকটাই এনে দিত। সেই তারেককে তার মায়ের মৃত্যুর খবরটা এনে দিয়েছিল। তারেক পাকিস্তানের কারাগারে 7 বছর কাটিয়েছিল। আমি ভাগ্যবান ছিলাম, তাই আমি খুব দ্রুত মুক্তি পেলাম। আমার যে বিচারক ছিল, তার ভাই এক আফগান মহিলা বিয়ে করেছিল, ফলে সে আমার প্রতি করুণা করে থাকতে পারে। আমি ঠিক জানি না। তারেকের বিচার শেষ হওয়ার পর 2000 সালের শীতের শেষের দিকে সেলিম তারেককে তার ভাইয়ের ফোন নম্বর দিয়েছিল। সেলিমের ভাইয়ের নাম ছিল সাইদ। সেলিম আমাকে বলেছে মুররিতে সাইদের একটা হোটেল আছে, 20টা রুম আর বড় একটা লাউঞ্জ। পর্যটকদের জন্য বেশ আদর্শ জায়গা। সেলিম আমাকে বলেছে আমি যেন তার ভাইকে গিয়ে বলি যে সেলিম আমাকে পাঠিয়েছে, তারেক বলল। বাস থেকে নেমেই তারেক জায়গাটা পছন্দ করে ফেলেছিল। আমি নিজেকে বললাম এই জায়গাটা এত সুন্দর যে এখানে থাকা যেতে পারে, তারেক বলল। সাইদের কাছে যাওয়ার পর তারেককে সাইদ বেশ আন্তরিকতার সাথেই গ্রহণ করল। তারেক বেশ কিছুদিন সেখানে থাকতে থাকতে হোটেলের সমস্ত কাজ শিখে ফেলে। মাস শেষ হওয়ার আগেই সাইদ তার পাওনা বুঝিয়ে দিত। তার দুপুরের খাবার ফ্রি করে দিল। একদিন সাইদ তারেককে একটা উলের কোট আর নতুন একটা কৃত্রিম পা লাগিয়ে দিল। এই লোকটার দয়া দেখে তারেকের চোখে পানি এসেছিল। প্রথম মাসের টাকা দিয়েই তারেক আলিওনাকে মানে তার ছাগলটা কিনে নিয়ে এসেছিল। ওর লোমগুলো একেবারে সাদা ছিল। কোনো কোনো সকালে যখন তুষার পড়ত, তুমি যদি জানালা দিয়ে তাকাতে, তাহলে তুমি শুধু ওর নিরীহ চোখ দুটো দেখতে পেতে। লায়লা মাথা ঝোঁকালো। উপরের তলায় জালমাই তখন দেয়ালে বল দিয়ে আঘাত করে খেলা করছিল। আমি ভেবেছিলাম তুমি মরে গেছো, লায়লা বলল। আমি জানি, তুমি আমাকে বলেছ। যে লোকটা আমার কাছে এসেছিল সে এমনভাবে কথাগুলো বলেছিল যে আমি তাকে বিশ্বাস করেছিলাম। আর তখন আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম। নয়তো কখনোই আমি রাশেদকে বিয়ে করতাম না। আমি কখনোই। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, তারেক বেশ কোমল গলায় বলল। কিন্তু আমি এটা করেছি। আমি রাশেদকে বিয়ে করেছি।
তাকে বিয়ে করার আরো বড় একটা কারণ ছিল। এখানে একটা বিষয় আছে যেটা তুমি জানো না, তারেক। তোমাকে আমার বলতে হবে। তুমি কি ওই লোকটার সাথে বসে তার সাথে কথা বলছিলে? রাশেদ জালমাইকে জিজ্ঞেস করল। জালমাই কিছু বলল না। লায়লা দেখল জালমাইয়ের চোখে মুখে কেমন একটা অস্বস্তি। হয়তো সে বুঝতে পারছিল না যা বলছে সেটা কতটুকু ঠিক বলছে। বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তারেক বলল। জালমাই তার চোখের দৃষ্টি পাল্টে বলল, আমি উপরে মরিয়মের সাথে বল খেলছিলাম। আর তোমার মা? জালমাই মার দিকে কেমন অসহায় আর অপরাধীর দৃষ্টিতে তাকালো। জালমাই ভয় নেই, বাবাকে সত্য কথা বলো, লায়লা বলল। সে যে নিচের তলায় ছিল, ওই লোকটার সাথে কথা বলছিল, জালমাই বলল। বুঝতে পারছি, এটা দলীয় কাজ ছিল, রাশেদ বলল। যেন তারেক চলে যাচ্ছে সেই মুহূর্তে সে বলে, আমি তার সাথে দেখা করতে চাই, আমি ওকে দেখতে চাই। আমি সব ব্যবস্থাই করে দেব যাতে তুমি ওকে দেখতে পারো, লায়লা বলল। আজিজা। তারেক মিষ্টি করে হেসে বেশ কয়েকবার নামটা মৃদুভাবে উচ্চারণ করল। লায়লা লক্ষ্য করল রাশেদ যখন এই নামটা উচ্চারণ করে তখন শুনতে কেমন হাস্যকর আর বিচ্ছিরি লাগে, অথচ তারেক যখন উচ্চারণ করল তখন কেমন মধুর লাগল। হ্যাঁ, তুমি তাকে দেখতে পাবে। আমি এখন থেকেই অপেক্ষার মিনিট গণনা করতে শুরু করব। 10 বছর পর তারেকের সাথে লায়লার দেখা হলো। লায়লা অতীতের সবকিছু মনে করতে শুরু করল। কিভাবে তারা গোপনে দেখা করত, তাদের গোপন চুমু, সবকিছু। লায়লা আরও ভাবছিল তারেক কি এখনও তাকে সুন্দরী ভাববে, নাকি বুড়ো মহিলা বলে তাকে ফিরিয়ে দেবে। সে আর তারেক যখন সূর্যের আলোতে এসে দাঁড়ালো তখন লায়লার মনে হলো ঘটে যাওয়া 10টা বছরের সব ঘটনা। তার বাবা মার মারা যাওয়া, তার বিয়ে, আজিজার জন্ম, তালেবানদের আগমন, ক্ষুধা, রাশেদের অত্যাচার, এই সবকিছুই যেন স্বপ্ন, কিছুই ঘটেনি। এখন তারেককে নিয়ে দাঁড়িয়ে আছে, এটাই হলো সত্য ঘটনা। রাশেদের অত্যাচারের কাহিনী শুনে তারেকের চেহারাটা হঠাৎ করে কেমন বিবর্ণ হয়ে গেল। লায়লা তারেকের এই চেহারাটা চেনে। অনেক আগে সে একবার তার নিজের কৃত্রিম পাটা খুলে খাদেম নামে একটা ছেলেকে তার দলবল সহ পিটিয়েছিল। তারেকে এখন তেমনই দেখাচ্ছে। সে এক হাতে লায়লাকে, অন্য হাতে তার নিচের ঠোঁটটা স্পর্শ করল। সে তোমার সাথে এরকম আচরণ করেছে? তারেক খুব ঠান্ডা সুরে বলল। তারেকের স্পর্শের সাথে সাথে লায়লার সেদিনের কথাটা মনে পড়ে গেল, যেদিন সে আজিজাকে গর্ভে ধারণ করেছিল। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, তারেক খুব আলতোভাবে ফিসফিস করে বলল। লায়লা তার চোখটা নামিয়ে কান্না আটকানোর চেষ্টা করে। আমি জানি তুমি এখন বিবাহিত, তোমার বাচ্চা আছে, কিন্তু এতগুলো বছর পর আমি এখানে এসেছি শুধু তোমাকে দেখার জন্য। হতে পারে এরকম করাটা ঠিক হবে না, কিন্তু আমি অনেক পথ পাড়ি দিয়ে তোমাকেই দেখতে এসেছি। ও লায়লা, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। না, এভাবে বলে না, লায়লা বিড়বিড় করে বলল। আমি সর্বোচ্চ চেষ্টা করব, সুযোগ পেলেই আমি তোমাকে বিয়ে করব। সবকিছুই তখন দেখবে ঠিক হয়ে যাবে। এভাবে বলো না, দয়া করে এভাবে বলো না, আমার কষ্ট হচ্ছে। তারেক মাথা নেড়ে বলে, আমি কোনো কিছু তোমার উপর চাপিয়ে দিতে চাই না। তুমি যদি মনে করো আমি পাকিস্তানে চলে যাই, তুমি যদি একবারও বলো আমি পাকিস্তানে চলে যাই, তাহলে আমি আর কখনো তোমার কাছে আসব না। পাকিস্তানে চলে যাব। তোমাকে আর কখনো কষ্ট দিতে আসব না, তোমাকে বিরক্ত করব না, কখনো না। লায়লা তারেকের হাত শক্ত করে ধরে বলল, না, তুমি যেও না তারেক, তুমি থেকে যাও। রাশেদ দুপুর থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে। তুমি দুপুরের পর এসো, আমি তোমাকে আজিজার কাছে নিয়ে যাব। তুমি তো জানো আমি রাশেদকে ভয় পাই না। আমি জানি, আগামীকাল দুপুরের পর এসো। তারপর? তারপর আমি জানি, ঠিক জানি না, আমাকে ভাবতে হবে। এই সব কিছুর জন্য আমি দুঃখিত, তারেক বলল। দুঃখিত হওয়ার দরকার নেই, তুমি কথা দাও আগামীকাল আসবে। তারেকের চোখে পানি এসে গেল। তোমাকে দেখে অনেক ভালো লাগলো লায়লা। সে দেখল তারেক চলে যাচ্ছে। মরিয়ম। আমি উপরের তলায় মরিয়মের সাথে খেলছিলাম, জালমাই বলল। আর তোমার মা? সে সে নিচতলায় ওই লোকটার সাথে কথা বলছিল। ও আচ্ছা, এটা তাহলে একটা দলবদ্ধ কাজ, রাশেদ বলল। মরিয়ম দেখে রাশেদের চেহারাটা বেশ শান্ত হয়ে গেল।
তার কুঞ্চিত ভ্রুটাও স্বাভাবিক হয়ে আসলো। কয়েক মুহূর্তের জন্য সে সোজা হয়ে বসল। তাকে এখন জাহাজের নাবিকের মতো মনে হচ্ছে। বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নাবিক যেভাবে শান্ত হয়ে কিছুক্ষণ সময় নেয়, রাশেদকেও সেরকম মনে হলো। সে ওপরের দিকে তাকায়। মরিয়ম কিছু বলার চেষ্টা করে, কিন্তু রাশেদ হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। তার দিকে না তাকিয়েই বলল, মরিয়ম, অনেক দেরি হয়ে গেছে। জালমাইয়ের দিকে তাকিয়ে খুব ঠান্ডাভাবে জালমাইকে বলল, বেটা, উপরে যাও। জালমাইয়ের চেহারায় মরিয়ম আতঙ্কজনক কিছু একটা ফুটে উঠতে দেখে। জালমাই হয়তো বুঝতে পেরেছে এখানে এখন বড়দের কিছু একটা ঘটবে, খুব সিরিয়াস কিছু। সে কয়েক পলক মরিয়মের দিকে আর তার মার দিকে তাকালো। বেশ দৃঢ়স্বরে রাশেদ আবার বলল, জালমাই, এই মুহূর্তে উপরে যাও। রাশেদ জালমাইয়ের কনুই ধরে তাকে উপরে নিয়ে গেল। মরিয়ম আর লায়লা বরফের মতো শক্ত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারা একে অপরের চোখের দিকে পর্যন্ত তাকাচ্ছিল না। কারণ রাশেদ যখন হোটেলে মানুষের গাড়ির দরজা খুলে ব্যাগ নামিয়ে দেওয়ার কাজ করছিল, তখন তারই বাড়ির ভেতর তার প্রাণপ্রিয় ছেলের সামনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এটা যদি ফাঁস হয়ে যায়, তাই কেউ কারো চোখের দিকে তাকাচ্ছিল না। তারা শুনতে পেল ওপরের তলায় খুব ভারী হাঁটার শব্দ। থপথপ করে সিঁড়ি ভেঙে রাশেদ নিচে নেমে আসছে। মরিয়ম দেখল রাশেদ তার আঙুলের গাঁটে চামড়ার বেলটা পেঁচাতে পেঁচাতে আসছে। মরিয়ম তাকে থামাতে গেল, কিন্তু রাশেদ এক ধাক্কায় তাকে সরিয়ে দিল। কোনো কথা না বলেই রাশেদ লায়লার ওপর বেলটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সে এত জোরে আচমকা বেলটা দিয়ে লায়লাকে মারল যে লায়লা ফেরানোর কোনো সময়ই পেল না। লায়লা তার কপালে হাত দিয়ে রক্ত দেখতে পেল। তারপর সে রাশেদের দিকে অবাক হয়ে তাকালো। রাশেদ বেলটা আবার ঘুরিয়ে নিয়ে আসলো। এবার লায়লা তার হাত সামনে দিয়ে বেল্টের আঘাতটা ঠেকানোর চেষ্টা করল। সে বেলটা জোর করে কেড়ে নেয়ার চেষ্টা করে, কিন্তু পারল না। রাশেদ আবার মারার জন্য বেলটা উঁচু করে ধরল। লায়লা এই সুযোগে রাশেদের বেলটা ধরে ফেলল। মরিয়ম চিৎকার করে রাশেদের কাছে অনুনয় বিনয় করতে থাকল। রাশেদ এবার মরিয়মকে আঘাত করতে চাইলে লায়লা একটু ফাঁকা পেয়ে রাশেদের কানের নিচে ঘুষি মারল। মুহূর্তেই রাশেদ লায়লাকে ধরে দেয়ালের সাথে আছড়ে ফেলল। তারপর বেল্ট দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। বেল্টের স্টিলের অংশটা লায়লার বুকে, কাঁধে, আঙ্গুলে যেখানেই আঘাত করছিল সেখান থেকেই রক্ত ঝরে পড়ছিল। মরিয়ম হিসাব করতে পারেনি যে কতবার রাশেদ তার চামড়ার বেলটা দিয়ে লায়লাকে আঘাত করেছে। কতবার সে রাশেদের কাছে চিৎকার করে অনুনয় বিনয় করেছে যেন সে লায়লাকে মারা বন্ধ করে। কতবার সে রাশেদের মুখে আঘাত করেছে, খামচি দিয়েছে, তার চুল টেনে ধরেছে। অবশেষে রাশেদ লায়লাকে মারা শেষ করে মরিয়মের দিকে ঘুরে তাকালো। চোখ দুটো সরু করে সে মরিয়মকে একবার দেখল। তার সেই চোখে কি একটা নিষ্ঠুরতা আর নীরবতা ছিল। রাশেদের এইরকম চোখ দুটি মরিয়ম অনেককাল আগে তার বিয়ের সময় সর্বপ্রথম আয়নার ভেতর তার বাবার সাথে দেখেছিল। মরিয়ম ভাবল, কি বোকা ছিল সে। এরকম নিষ্ঠুর দুটি চোখই সে সেই সময় দেখেছিল। মরিয়ম নিজেকে জিজ্ঞেস করো যে সে কি একজন প্রতারক স্ত্রী ছিল? সে কি খারাপ মহিলা ছিল? সে কি অভদ্র ছিল? এই লোকটার সাথে সে কি এমন খারাপ আচরণ করেছে যে এই লোকটা তার সাথে এমন নির্মম আচরণ করছে, তাকে এভাবে অত্যাচার করছে, আঘাতে আঘাতে জর্জরিত করছে? সে কি এই লোকটার সেবা যত্ন করেনি? এই লোকটাকে খাওয়ায়নি? এই মানুষটা যখন অসুস্থ ছিল তার সেবা করেনি? তার জন্য সমস্ত কিছুই তো সে করেছে। সে কি তার পুরো যৌবনটা এই লোকটার জন্য ব্যয় করেনি? সে তার সারা জীবনটাই এই মানুষটার জন্য খরচ করেছে। অথচ কি নির্মম প্রতিদান! রাশেদ তার বেলটা একবার ঝাড়া দিয়ে নিল। তারপর মরিয়মের দিকে এগুলো। কিন্তু ততক্ষণে মরিয়ম দেখল লায়লা উঠে দাঁড়িয়েছে। সে হাতে করে কিছু একটা নিয়ে রাশেদের পেছনে এগুচ্ছে। লায়লার হাতে পানিসহ কাচের পাত্র ছিল। সে পাত্রটা দিয়ে সজোরে রাশেদের মুখের ওপর আঘাত করল। কাচের টুকরো আর পানি ঘরের চারদিকে ছড়িয়ে পড়ল। রাশেদের গলা, চেহারা দিয়ে রক্ত বেয়ে তার শার্টের উপর পড়ল। সে ঘুরে দাঁড়ালো, তারপর ঝাঁপিয়ে পড়ে লায়লার ওপর। লায়লাকে নিয়ে মেঝের ওপর পড়ে গেল। হাত দিয়ে লায়লার গলা চেপে ধরল। মরিয়ম রাশেদকে আঁচড়ে তার বুকে থাপ্পড় দিয়ে তার মাথার চুল টেনে ধরে লায়লার গলা থেকে রাশেদের আঙুল ছাড়িয়ে নেয়ার চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু করতে পারল না।
রাশেদ লায়লাকে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করছে। মরিয়ম কোনো উপায় না দেখে ঘর থেকে বের হয়ে আসলো। সে বুঝতে পারছিল উপরের তলায় ছোট ছোট পা দিয়ে কেউ একজন ঝাঁপাঝাঁপি করছে নিচে আসার জন্য, কিন্তু উপরের তলার ঘরটা তালা মারা। সে বারান্দা দিয়ে ছুটে বের হয়ে মূল দরজা দিয়ে বের হয়ে আসলো। তারপর দৌড়ে উঠোন পার হলো, যন্ত্রপাতির ঘরের ভেতর থেকে শাবলটা হাতে নিল। মরিয়ম যখন ঘরে ফিরে আসলো তখন রাশেদ সেটা লক্ষ্য করল না। সে তখনও লায়লার ওপর গলা চেপে ধরে আছে। তার চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। লায়লার মুখটা একেবারে ছাইরঙা হয়ে গেছে। মরিয়ম লক্ষ্য করল লায়লা আর প্রতিরোধ করতে পারছে না। লায়লা প্রায় নিথর হয়ে যাচ্ছে। এই লোকটা লায়লাকে মেরেই ফেলবে, কিন্তু মরিয়ম এটা কখনোই হতে দেবে না। এই লোকটা তার জীবনের ২৭টা বছর কেড়ে নিয়েছে। সে লায়লার জীবনটাও কেড়ে নেবে, এটা মরিয়ম কিছুতেই হতে দিতে পারে না। মরিয়ম শক্ত হয়ে দাঁড়িয়ে তার হাত দুটো আরো দৃঢ়ভাবে শাবলটা ধরল। তারপর চিৎকার করে রাশেদকে ডাকলো যেন সে ঘুরে তাকায়। রাশেদ! রাশেদ ঘুরে তাকালো। মরিয়ম তীব্রভাবে শাবল দিয়ে আঘাত করল। সে রাশেদের মুখ বরাবর আঘাত করল। রাশেদ তার মাথায় হাত দিয়ে চোখের সামনে হাত দুটো নিয়ে এসে দেখল আঙ্গুলের ফাঁক দিয়ে রক্ত ঝরছে। হাত ভিজে গেছে রক্তে। সে অবিশ্বাসী চোখে মরিয়মের দিকে তাকায়। তার সেই চোখে আরও কিছু হয়তো ছিল, হয়তো এক ধরনের সমবেদনা ছিল, কিংবা এক ধরনের ক্ষমা প্রার্থনা ছিল। রাশেদ উঠে দাঁড়ায়। মরিয়ম ভাবে এই মুহূর্তে যদি সে তাকে যেতে দেয়, তাহলে সে কয়েক মুহূর্তে ওপরের ঘরের তালা খুলে বন্দুকটা নিয়ে আসবে আর মরিয়ম ও লায়লাকে একসাথে হত্যা করবে। মরিয়ম শাবলের ধারালো অংশটা ঘুরিয়ে ধরল। তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে আঘাত করল। মরিয়ম এই সময় শাবলটা দিয়ে তার কাছে যা ছিল সমস্ত কিছুর বিনিময়ে আবার সে সজোরে আঘাত করল।